হরি প্রিয়ে। নমস্কার, সুপ্রভাত। আজ 15ই আগস্ট। আজ আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই অজানা তথ্য জানবার অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা যে কেবলমাত্র অজানা তথ্য জানতে পারি তা কিন্তু নয়, আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডারকেও কিন্তু সমৃদ্ধ করতে পারি। এমন এমন কিছু তথ্য আমরা জানতে পারি যা আমাদের আগে জানা ছিল না, এবং আমরা অন্য কোনো অনুষ্ঠান থেকেও কিন্তু সেগুলি জানতে পারি না। তারপর আজকের দিনের রাশিগত ফলাফল কী আছে, আজকের দিনের কি যোগ আছে, শুভ যোগ না অশুভ যোগ, এছাড়াও থাকে আপনাদের টেলিফোন, আপনাদের সমস্যার সঠিক সমাধানের জন্যই এই অনুষ্ঠান। আর আধ্যাত্মিক আলোচনা, পৌরাণিক গল্প সে তো থাকেই, আপনারা সেটি জানেন। আর আজও আমাদের মধ্যে উপস্থিত আছেন সরাসরি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে পণ্ডিত ভৃগু শ্রীজাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ আমাদের 80তম স্বাধীনতা দিবসের প্রত্যেক দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানাই। বন্দে মাতরম। শুরু করব আজকের বিশেষ এই প্রোগ্রাম। আজ থাকবে গুরুকথায় মা আনন্দময়ী। আজ এবং আগামীকাল দুদিনেরই কিন্তু রাশিফল বলবো। আজ প্রথমে আসবো আজকের এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, রাত্রি 7টা31 পর্যন্ত। আগামীকাল শুক্লপক্ষের চতুর্থ তিথি, রাত্রি 7টা6 পর্যন্ত। আজ শিবযোগ থাকবে সকাল 10টা54 পর্যন্ত, তারপর শুরু হবে সিদ্ধযোগ। সিদ্ধযোগ থাকবে আগামীকাল সকাল 9টা54 পর্যন্ত, তারপরে শুরু হবে সাধ্যযোগ। আজ এবং আগামীকালের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি, এবং আজ এবং আগামীকালের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা18 থেকে 12টা08 পর্যন্ত। আগামীকাল অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা14 থেকে 1টা3 পর্যন্ত। আজ রাহুকাল সকাল 8টা27 থেকে 10টা4 পর্যন্ত। আগামীকাল রাহুকাল বিকেল 4টে31 থেকে সন্ধ্যে 6টা8 পর্যন্ত। আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ। রবি আজকে অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। আজ চন্দ্র অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং আগামীকাল অবস্থান করবে চন্দ্র কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল বুধ অবস্থান করবে আজ কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। আগামীকাল বুধ কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। এই দুদিন অর্থাৎ আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী বুধ এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশিতে, কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং বুধ অবস্থান করছে আজ কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। অর্থাৎ চন্দ্রের ভাবে বুধ এবং বুধের ভাবে বৃহস্পতির অবস্থান। এই দুটি শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ। আমি এর আগেও বলেছি যে জাতক জাতিকার জন্মছকে যদি শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়, তারা কিন্তু অত্যন্ত সাফল্য পায় এবং তাদের জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে। বিশেষ করে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, আবেগের কারক গ্রহ, এবং বুধ হচ্ছে বিদ্যা, বুদ্ধি, যোগাযোগ কারক গ্রহ। অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে চন্দ্র এবং বুধ এর সংযোগ ঘটে, অর্থাৎ মন আবেগের সাথে যদি কখনো বিদ্যা, বুদ্ধির যদি কখনো সংমিশ্রণ ঘটে, অর্থাৎ সংযোগ ঘটে, সেই জাতক জাতিকা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে জীবনে।
সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারি। আরেকটি কথা মনে রাখতে হবে, চন্দ্র বুধের সংযোগ যেমন শুভ, চন্দ্র বুধের সংযোগ যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে শুভ অবস্থায়, অর্থাৎ লগ্ন বা রাশির কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে থাকলে বিশেষভাবে শুভ ফল দেয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে চন্দ্র বুধের সংযোগ যদি কখনো বুধ নিচস্থ স্থানে থাকে বা একাধিক পাপগ্রহযুক্ত বা পাপগ্রহ দৃষ্ট থাকে, সেই সংযোগের কিন্তু কোনো ফল আসে না। চন্দ্র বুধের সংযোগ সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে এবং শুভ গ্রহ যুক্ত, শুভ গ্রহ দৃষ্ট অবস্থায় থাকতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত চন্দ্র এবং বুধের সংযোগ কখনো শুভ ফল দেয় না, কারণ চন্দ্র তখন ক্ষীণ অবস্থায় থাকে। এবং চন্দ্র বুধ যদি সংযোগ যদি কখনো থাকে, সেক্ষেত্রে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত জাতক জাতিকার জন্মছক অনুযায়ী কিন্তু ভীষণভাবে খারাপ ফল দেয় এবং তাদের কিন্তু এডুকেশন সংক্রান্ত সমস্যা আসে। বুধ সর্বদা হচ্ছে উচ্চশিক্ষার কারক গ্রহ। বুধ শুভ অবস্থা থাকে অবশ্যই তার উচ্চশিক্ষা হবে, বুধ যদি অশুভ থাকে তার কিন্তু জীবনে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে বাধ্য। এবার আসবো আগামীকাল বুধ হচ্ছে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ বুধের নিজের নক্ষত্রে। যে কোনো শুভ গ্রহের যদি তার নিজের নক্ষত্রে থাকে, অত্যন্ত সাফল্যতা তার মধ্যে মহাদশা বা অন্তর্দশায়। মনে রাখতে হবে একটা কথা, যে আমরা যে অনেক ক্ষেত্রে বলি না যে শনি সাড়ে সাথে, শনি ধাইয়া, শনি মাঙ্গলিক, অমুক তমুক নানা রকম দোষ বলি, নানা রকম গ্রহগত সমস্যার কথা বলি। একটি কথা মনে রাখতে হবে, যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে যদি অনুকূল গ্রহের দশান্তর্দশা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার জীবনের অনেক দোষের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেয় না। শনির সাড়ে সাথী মানেই তার জীবনে সমস্যা আসবে না, ভুল ধারণা। কারণ যদি দেখা যায়, ধরুন তার জীবনে বুধের দশা চলছে, বুধ তার জন্মছকে কেন্দ্রভাবে অবস্থান করছে শুভ অবস্থায়, বুধ তার নিজের নক্ষত্রে অবস্থান করছে, তার এডুকেশন লাইফ, ধরুন কোনো একটা ছাত্র, সে 16 বছর বয়স, সে মাধ্যমিক দেবে, আমি উদাহরণস্বরূপ বলছি, তার শনি সাড়ে সাথে শুরু হলো, তার কি পড়াশোনার 12টা বাজবে? যদি তার বুধের মহাদশা থাকে, বুধ যদি অশ্লেষা নক্ষত্রে থাকে, অর্থাৎ বুধের মহাদশা, বুধ যদি শুভ অবস্থা থাকে, বুধকে আমি বারবার বলছি শুভ, বুধ যদি নিচস্থ একাধিক পাপগ্রহ যুক্ত, অর্থাৎ রাহুযুক্ত, শনিযুক্ত থাকলে চলবে না, বা পাপগ্রহ মধ্যগত থাকলে চলবে না। বুধ যদি শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার শনি সাড়ে সাথে কোনো কুপ্রভাব তার মধ্যে ফেলতে পারবে না, অর্থাৎ তার পড়াশোনার ক্ষেত্রে তাকে কোনোভাবেই কিন্তু ডিস্টার্ব দিতে পারবে না। অতএব সর্বদা মনে রাখতে হবে যে অনুকূল গ্রহের দশান্তর্দশা যদি থাকে, কোনো গ্রহ দোষের ক্ষেত্রে কিন্তু তার জীবনে সেভাবে বড় কোনো প্রভাব ফেলতে পারে না। আগামী 22শে আগস্ট পর্যন্ত বুধ অশ্লেষা নক্ষত্রে থাকবে। এই অশ্লেষা নক্ষত্রে বুধ থাকাকালীন কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু জাতক জাতিকা সাফল্য আসবে, খুব কম সময় থাকবে অশ্লেষা নক্ষত্রে। কার কার ক্ষেত্রে আসতে পারে, কোন কোন জাতক জাতিকার ক্ষেত্রে আসতে পারে? বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, মেষ রাশি এবং কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। আসবো এবার রাশিফলে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই অশুভ, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক এই দুদিন দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে আগামী শুভ এবং 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আগামীকাল 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই দুদিনই আপনারা উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
আজ এবং আগামীকাল দুদিনই সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল, আগামীকাল সাদা এবং হলুদ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ সাফল্যের যোগ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আজ লাল এবং সবুজ, আগামীকাল লাল এবং হলুদ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিন নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আজকে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ। এই দুদিনই দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের আজ সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দুদিন প্রবলভাবে অর্থ লাভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল এই দুদিন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ রং নীল এবং সাদা, আগামীকাল হচ্ছে নীল এবং লাল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা। এই দুদিনই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, চোট আঘাতের যোগও আসতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনে আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মীন রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। আচ্ছা, কেউ আছে? শুনলাম, হ্যাঁ, আজকের দিনের রাশিগত ফলাফল। বন্ধু আছেন। নমস্কার, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। কে বলছেন? হ্যালো, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। আপনাকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমি হচ্ছে রাহুল সরকার বলছি, বেহালা থেকে। বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? একটু আমি একটু বোনের সম্পর্কে জানতে চাই। বেশ, বলুন। বোনের ডেট অফ বার্থ? বোনের ডেট অফ বার্থ হচ্ছে 1 এপ্রিল 1999। পণ্ডিতজি, আপনার কাছে আমি গিয়েছিলাম 2 বছর আগে। কোথায়, কোন চেম্বারে ছিলেন? বেহালা চেম্বারে। বেহালা, কি নাম? বেহালা চেম্বার। হ্যাঁ, রাহুল আমার নাম। ও 2 বছর আচ্ছা। আগে এসেছিলাম। আপনার সর্বমঙ্গলা মন্দিরে আমার গ্রহ সংস্কারও হয়েছিল। আচ্ছা বেশ আচ্ছা ভালো আচ্ছা। হয়েছে। আচ্ছা, আপনি এখন ফল পেয়েছিলেন তো? ভালো আছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আচ্ছা, রেমিডি বেশ। করেছিলাম, গ্রহ সংস্কার করেছিলাম মন্দিরে। খুব আচ্ছা, ভালো আচ্ছা। আছে, আমার জব হয়েছে ভালো। আচ্ছা ভালো, আচ্ছা, খুব খুব ভালো ভালো। হয়েছে। তারপর আর যোগাযোগ করেননি কেন? যোগাযোগ করতে হয়। হ্যাঁ। তারপর একবার গিয়েছিলাম চেম্বারে, আবার আপনাকে জানিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি মাঝখানে কিছুদিন বসিনি তো। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে ওই যে আপনি 2 বছর আগে এসেছিলেন তো বেহালা চেম্বারে, হ্যাঁ, ওই হ্যাঁ, চেম্বারটা আমার খুব ভালো সুটেবল মনে হয়নি, বুঝতে পেরেছেন? সেই জন্য আচ্ছা। ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছোট চেম্বার তো, ওই জন্য আমি গড়িয়াহাটে চেম্বারটা নিয়েছি, বড় চেম্বার, খুব ভালো চেম্বার, ওই জন্যই নিয়েছি। বেহালা থেকে গড়িয়াহাটটা কাছাকাছিই হবে। হ্যাঁ আর আপনি যেহেতু চাকরি পেয়ে গেছেন, হ্যাঁ। ভালো আছেন, এটা জেনে খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনার যারা বেহালার দিকে থাকেন গড়িয়াহাটে আসুন। ট্যাঙ্গুলার পার্কের অপোজিটে চেম্বার নিয়েছি, নিচতলায় চেম্বার। যারা বয়স্ক মানুষ আছে তাদের কোনো অসুবিধা নেই। আগে যেখানে বসতাম সেখানে ছিল মানে দোতলায় উঠতে হতো, কষ্টকর ব্যাপার ছিল, অনেক বয়স্ক মানুষের খুব কষ্টকর ছিল। সেই জন্য এখন যে চেম্বার আছে একদম নিচে, গড়িয়াহাট চেম্বার। গড়িয়াহাট চেম্বার গড়িয়াহাটে অত্যন্ত রবিবার ভালো। পণ্ডিতজি বসছেন। হ্যাঁ, গড়িয়াহাটে আমি রবিবার করে বসি। এই চেম্বারে আসুন, ভালো লাগবে। অনেক জায়গায় আমি একাই বসি, মানে 5 জন জ্যোতিষী একসাথে বসে না। হ্যাঁ, ওইসব মানে সিস্টেম নেই এখানে,
খুব ভালো লাগবে, আপনি আসুন। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার বোনের ডেট অফ বার্থ আগে বলুন। হ্যাঁ, 1 এপ্রিল 1999। 1999, হ্যাঁ। টাইমটা বলুন। হ্যাঁ, টাইম হচ্ছে 10:45 AM। হ্যাঁ হ্যাঁ, 10:45। আচ্ছা, 10:45। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ইসলামপুর। ইসলামপুর কি বলেন? হ্যাঁ, ইসলামপুর শিলিগুড়ির ওদিকটা। আচ্ছা আচ্ছা, শিলিগুড়ি, ওখানে বুঝতে পেরেছি। আমরা যখন শিলিগুড়ি যাই ইসলামপুরের উপর দিয়ে যাই। আমি তো মানে সেই আপনার শিলিগুড়ি গেলে ম্যাক্সিমাম সময় গাড়ি নিয়েই যাই। আপনি কিসে ট্রেনে চাকরি যাই না। পেয়েছেন ভাই? আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি। বাহ, আচ্ছা, খুব ভালো। আর আপনার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার তো? ওইসব বোনের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ, আচ্ছা, ওর হচ্ছে মিথুন লগ্ন কন্যা রাশি, হ্যাঁ, হস্তা নক্ষত্র দেবগণ, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমি জন্মছক নিয়ে আলোচনা করবো ওর। হ্যাঁ, মঙ্গল হচ্ছে জন্মকালীন রেট্রোগেট অবস্থায় ছিল, 99-এ জন্ম, অর্থাৎ 27 বছর বয়স এখন মোটামুটি। রবি বৃহস্পতি সংযোগ, অর্থাৎ মীন রাশিতে অত্যন্ত ভালো, সপ্তম অষ্টম নবম দশম। আচ্ছা, এবার দশমভাবে কর্মভাবে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি। আর ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে ওর শনি, একাদশভাবে অবস্থান করছে, ভাগ্যপতিটা নিচস্থ। আচ্ছা, শুক্র হচ্ছে অবস্থান সক্ষেত্রে দৃষ্ট, পঞ্চমপতি পঞ্চমভাবেই দৃষ্ট। চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বুধ, বুধ হচ্ছে নবমভাবে অবস্থান করছে। জন্মছকটা কিন্তু খুব ভালো জন্মছক, হ্যাঁ, উচ্চশিক্ষার ছক। কারণ হচ্ছে জন্মছক অনুযায়ী কিন্তু যার পঞ্চমপতি, পঞ্চম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, পঞ্চমপতি পঞ্চমভাবেই দৃষ্ট, ঠিক আছে। আর শনির নিজভঙ্গ রাজ্য আছে জন্মছকে। শনির নিজভঙ্গ রাজ্য কখন হয়? যদি দেখা যায় শনি নিচস্থ আছে, ভাবপতি ভাবে দৃষ্ট আছে। ওর হচ্ছে ভাবপতি হচ্ছে শনি যেখানে বসে আছে, তার ভাবপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট। সেক্ষেত্রে সেটা হচ্ছে নিজভঙ্গ রাজ্য। ভাবপতির যদি কোনো গ্রহ নিচস্থ থাকলে ভাবপতির সঙ্গে যদি সংযোগ স্থাপন করে বা ভাবপতি যদি ভাবে দৃষ্ট থাকে, তবে সেই গ্রহটি নিজভঙ্গ রাজ্য হয়। শনি নিজভঙ্গ রাজ্য আছে। আপনার বোন যখন শনির মহাদশা পাবে না, অত্যন্ত ভালো রেজাল্ট পাবে। 42 সাল থেকে আসবে শনির মহাদশা, বুঝতে পারলেন? আচ্ছা, ওর এই আগস্ট মাস, এই 8ই আগস্ট থেকে, বুঝতে পারলেন, কামিং। আচ্ছা, আজকে হচ্ছে, হ্যাঁ সরি, আজকে তো 15 তারিখ হয়ে গেছে। 8ই আগস্ট থেকে ওর বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে, খুব ভালো টাইম। বাহ, এই সময় বিবাহ হয়েছে না, বিবাহ অনেকদিন তো ট্রাই করা হচ্ছে। এই তো শুরু হলো বিবাহের সময়। সপ্তমপতি বৃহস্পতির দশান্তর্দশা শুরু হলো ওর এখন। বাহ, 8ই আগস্ট 2026 থেকে 25শে সেপ্টেম্বর 2028, এই সময় ওদের বিয়ে হবে। ভালো কর্মের যোগ আছে। চাকরি করছে? হ্যাঁ, চাকরি করছি, কিন্তু অতটা স্যাটিসফ্যাকশন আসছে না। ভালো চাকরি পাবে। ওর তো বৃহস্পতির দশান্তর্দশা শুরু হলো। বৃহস্পতি ওর মীন রাশিতে স্বক্ষেত্রে, বৃহস্পতি কর্মকারক গ্রহ রবির সাথে সংযোগ স্থাপন করেছে। ওর তো দারুণ টাইম শুরু হলো এখন, খুব ভালো। আজকের দিনে দারুণ লাইনটা time। পেয়ে গেছে, হ্যাঁ। এমন সময়ের আপনি লাইনটা পেয়ে গেছেন ভাই। আমার মনে হয় আপনি গড়িয়াহাট চেম্বারে একটু পণ্ডিতজির সঙ্গে দেখা করে নিলে আরো বেটার হবে, আরো ভালো দ্বিতীয় হবে। পতি কর্মপতির সাথে রাজযোগে আবদ্ধ আছে জন্মছকে। হ্যাঁ, কত সুন্দর ছক। আপনার বোনের পড়াশোনা কি আছে? ওর উচ্চশিক্ষা করেছে? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছে, আর্টস নিয়ে করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের আরও হাতে- পড়াশোনা হ্যাঁ। হতো যদি রাহুর মহাদশাটা না থাকতো। হ্যাঁ, রাহুর মহাদশাটা ওকে অনেক ক্ষতি করেছে। 8 সাল থেকে 26 সালের আগস্ট। মেয়েটির ছক খুব ভালো। যাই হোক, আসবো সময় গুরু কম কথায়। আছে, হ্যাঁ। আনন্দময়ী মাকে নিয়ে বলবো আজকে গুরু কথায়, সময় খুব অল্প। আচ্ছা, আর তার পাশাপাশি থাকবে হচ্ছে, যদি সময় হয় কিছু উপাচারও বলবো আজকে। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, যিনি শিষ্যকে সকল জাগতিক বন্ধন থেকে মুক্ত করে আধ্যাত্মিক মার্গে চালনা করবেন ও জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিষ্কৃতির পথ দেখাবেন, তিনিই প্রকৃত গুরু। অর্থাৎ পরম জ্ঞান লাভ হয় যার আশ্রয়, যার শিক্ষায়, তিনিই প্রকৃত গুরু। ও গুরু শিষ্য পরম্পরা ভারতের সংস্কৃতির ভিত্তি। এমনই এক প্রকৃত গুরু ও মহান সাধিকা ছিলেন শ্রদ্ধেয়
মা আনন্দময়ী। 1896 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ব্রাহ্মণবেড়িয়ার জেলার খেওড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আনন্দময়ীর প্রকৃত নাম ছিল নির্মলা সুন্দরী। তার মধ্যে ঈশ্বর চেতনার বিকাশ হয় শৈশব থেকে। তখন থেকে হরি নাম কীর্তন শুনে তিনি আত্মহারা হয়ে যেতেন। 1908 খ্রিস্টাব্দে বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয়। 1926 সালে যখন সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা হয়, ধর্মে কর্মে আত্মনিয়োগ করেন নির্মলা দেবী। শোনা যায় এই মন্দিরে একদিন দিব্যভাবে মাতোহারা হয়ে নির্মলা আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হন এবং তখন থেকে তার নাম হয় আনন্দময়ী মা। স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে ভোলানাথ নামে পরিচিত হন। 1932 খ্রিস্টাব্দে আনন্দময়ী স্বামীর সাথে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয়। পরবর্তীতে সারা দেশ ভ্রমণ করেন মা আনন্দময়ী। অসংখ্য মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন, তৈরি হয় একাধিক আশ্রম। আনন্দময়ী মা বলতেন, খণ্ড আনন্দতে প্রাণ তৃপ্ত হইতেছে না, তাই মানুষ অখণ্ড আনন্দ পাইবার জন্য অখণ্ডের সন্ধান করিতেছে। এই আনন্দের জন্যই তার জীবন কেটেছে সাধনায়, কৌশলে এবং পরবর্তীকালে বিবাহিত জীবনে তিনি ভাবজগতের বেশিরভাগ সময় ডুবে থাকতেন। শোনা যায় আনন্দময়ী মাকে ভক্তরা কখনো ছিন্নমস্তার মূর্তিতে, কখনো ভুবনেশ্বরী মূর্তিতে, আবার কখনো মা সরস্বতী রূপে দেখতেন। ইন্দিরা গান্ধী ছিলেন আনন্দময়ী মায়ের অন্যতম প্রধান শিষ্যা। সুভাষচন্দ্র বসু, কমলা নেহেরু, পরমহংস যোগানন্দ ও মাধব পাগলার মতন ব্যক্তিত্বরা মা আনন্দময়ীর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আজ স্বাধীনতা দিবসে আনন্দময়ী মা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলতেই হয় যে সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশ না নিয়েও আধ্যাত্মিক মার্গ থেকে তিনি বহু দেশপ্রেমী এবং রাজনৈতিক নেতাকে লড়াইয়ে উদ্বুদ্ধ করেন, তাদের সত্য এবং দেশপ্রেমের পথে চলতে অনুপ্রাণিত করেন, মানব সেবার পথ দেখান। 1982 সালে মহাসমাধিতে লীন হয়ে যান ভারতের এই মহান সাধিকা ও আধ্যাত্মিক গুরু। তার দেহত্যাগের পর শিষ্যা ইন্দিরা গান্ধী শোক জানিয়ে বলেছিলেন, আমার জীবনে মা আনন্দময়ীর আশীর্বাদ ছিল প্রধান শক্তি ও ভরসা। আজ আমার মর্মবেদনায় জানাবার ভাষা নেই। মহান সাধক ও গুরুরা খুব খারাপ লাগছে যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা শুনছিলাম, কিন্তু অবশ্যই আমরা আগামী সোমবার শুনবো। আজকের মতো একদম সময় শেষ। সাথে নমস্কার আপনাকে। নমস্কার পণ্ডিতজি।